সায়গল সাহেব আমাকে আশীর্বাদ করেছিলেন। এক সাক্ষাৎকারে জানালেন মোহাম্মদ রফি। মারা যাওয়ার 2 মাস আগে আনন্দলোককে সাক্ষাৎকার দিয়েছিলেন মোহাম্মদ রফি। উঠেছিল নানা বিস্ফোরক প্রসঙ্গ, তারই কিছু অংশ তুলে ধরা হলো। তিনি ছিলেন পুরনো আমলের নিয়মানুবর্তিতার মানুষ। নিজের প্রডিউসারদের সঙ্গে কথা বলতেন না, সাংবাদিকদের কদাচিৎ কোনো ইন্টারভিউ দিতেন। সময় দিলে আশা করতেন সকলে একেবারে নিয়ম মেনে কাজটা করবেন। এহেন মোহাম্মদ রফি এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন 1980 সালে, মারা যাওয়ার ঠিক 2 মাস আগে। আনন্দলোকে প্রকাশিত সেই সাক্ষাৎকারের কিছু অংশ রইল। তাকে প্রশ্ন করা হয়, প্রায় 4 যুগ ধরে একটানা সাফল্যের রহস্যটা কী? মোহাম্মদ রফি বলেন, 1942 সাল থেকে আমি এই লাইনে আছি। আমার জীবনে নানান ওঠাপড়া গেছে, কিন্তু রেওয়াজ ছাড়া গলা থাকে না। সিগারেট খাই না, মদ ছুঁই না, কোনো দোষ নেই আমার। অথচ চোখের সামনেই কোনো কোনো নতুন গায়ককে দেখি, একটা গান হিট হলেই মাথা গরম করে ফেলে। হয়তো পরের গান থেকেই ওর পতন ঘটে যায়। আগেকার ও এখনকার ফিল্ম মিউজিকে পার্থক্য কোথায়? মোহাম্মদ রফির উত্তর, আগে মেলোডি ও উচ্চাঙ্গ সঙ্গীতের ভিত্তি ভালো না হলে চলতো না। এখন তো মিউজিক স্রেফ গোলমালে দাঁড়িয়ে গেছে। আগে গানের কথার ফাঁকে ফাঁকে একটু মিউজিক থাকতো, এখন যেন মিউজিকের ফাঁকে ফাঁকেই গানের কথা থাকে। প্লেব্যাক গায়ক হিসেবে রফির হাতেখড়ি কী করে হলো? তিনি বললেন, কিরানার ওস্তাদ আব্দুল ওয়াহিদা ছিলেন আমার গুরু। লাহোরে আমাদের বাড়ি। 15 বছর বয়সে বন্ধু বান্ধবদের বাড়িতে গান গাইতাম। একবার সে সময়ের নামী প্রডিউসার অভিনেতা নাসির খান আমার গান শুনে বম্বে নিয়ে যেতে চাইলেন ফিল্মে গান গাওয়াবেন বলে। বাবার অনুমতি চাওয়া হলো, কিন্তু হজে যাওয়া গোঁড়া মুসলমান ছিলেন আমার বাবা। গান গেয়ে কেরিয়ার করি তা ওর পছন্দ ছিল না। এদিকে ওস্তাদ আব্দুল ওয়াহিদের কাছে গান শেখা চলছিল। শেষকালে আমার দাদাই বাবাকে বোঝালেন নাসির খানের সঙ্গে বোম্বে যাওয়ার ব্যাপারে। নাসির বারে বারেই আমাকে ডাকছিলেন। অপ্রসন্ন চিত্তেই বাবা শেষটায় রাজি হলেন। লায়লা মজনুতে প্রথম প্লেব্যাক গাইলাম 1942 সালে। নায়ক নায়িকা ছিলেন নাসির ও স্বর্ণলতা। প্রয়াত পণ্ডিত বোধরাম ছিলেন মিউজিক ডিরেক্টর। আমি কোরাসের সদস্য হিসেবে গাওয়ালি গেয়েছিলাম। তারপর গাঁও কি গড়ি ছবিতে ডুয়েট গাইলাম নূরজাহানের সঙ্গে। মিউজিক ডিরেক্টর শ্যামসুন্দর। গুল বানজে ডুয়েট গাইলাম জিনাত বেগমের সঙ্গে। তখনকার দিনে গান গেয়ে 75 টাকা পেতাম। ওই সময়কার নামী গায়ক ছিলেন সায়গল সাহেব, GM দুরানি ও খান মস্তান। কিন্তু ওরা প্রতিদ্বন্দ্বী ভাবেননি আমাকে, উল্টে উৎসাহ দিয়েছেন। লাহোরে একবার সায়গল গান গাইতে এসেছিলেন। শেষ মুহূর্তে মাইকটা খারাপ হয়ে গেল। মাইক ঠিক করতে করতে সময় কাটানোর জন্য আমাকে গান গাইতে বলা হলো। তখন আমার বয়স মোটে 15 বছর। নাসির খানের সঙ্গে দেখাও হয়নি। গান শুনে সায়গল সাহেব আমাকে আশীর্বাদ করলেন, বললেন, একদিন তোমার গায়ক হিসেবে নামডাক হবে। এরপর 19 বছর বয়সে শাহজাহান ছবিতে সায়গল সাহেবের সঙ্গে একটা গান গেয়েছিলাম। এত বছর হয়ে গেছে, তবু মনে পড়ে গান রেকর্ড করার আগে কীরকম নার্ভাস হয়ে গিয়েছিলাম। তাকে প্রশ্ন করা হয়, আজকাল যে মিউজিক ডিরেক্টররা একসঙ্গে ডজন ডজন ছবিতে হাত দেন। উত্তরে তিনি বলেন, খুব খারাপ লাগে। লক্ষ্মীকান্ত প্যারেলাল স্বর্গমে যেরকম সুর দিয়েছেন, তেমন আর কজন পারেন? সবাই পয়সার ধান্দায় আছে। হয় বিদেশি সুর, নয়তো অন্য সুরকারের সুর চুরি করে কাজ চলছে। আপনি সিনেমায় সঙ্গীত পরিচালকের কাজ করলেন না কেন? উত্তরে বললেন, আমার দৃঢ় বিশ্বাস মানুষ কেবল একটি ক্ষেত্রেই নিখুঁত হতে পারে। তালাত মাহমুদের কি হলো? অভিনয় শুরু করেও অভিনেতা হতে পারলেন না। গানও আর গাওয়া হলো না। প্রয়াত মুকেশ ভাই প্রোডাকশনে গিয়ে ভীষণ মার খেলেন ছবি ফ্লপ করে। আমি আজ মিউজিক ডিরেক্টর হলে অন্যদের ভয় হবে, আমি তাদের সুর চুরি করব। ওরা আমাকে আর গাইতে ডাকবেন না হয়তো। রফির বিতর্কহীন জীবনে একটাই খোঁচা এসেছে বারবার, লতা মঙ্গেশকরের রূপ ধরে। মোহাম্মদ রফির জীবনযাপন সত্যিই সুফির মতো ছিল। জীবনে বিতর্ক তেমন নেই বললেই চলে। প্রথম জীবনে বিতর্ক বলতে
প্রথমা স্ত্রী বসিরা বিবি ও তার ছেলেকে পাকিস্তানে রেখে চলে আসা। আসলে দেশভাগের দাঙ্গায় বসিরার মা বাবা খুন হয়েছিলেন। ফলে সেই আতঙ্ক থেকেই স্বাভাবিকভাবেই তিনি ভারতের বাসিন্দা হতে চাননি। কিন্তু রফি বম্বেতে নিজের প্লেব্যাকের কেরিয়ারের পরিবর্তে স্ত্রী ও সন্তানকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এমনিতে ধর্মপ্রাণ ঈশ্বর গোঁড়া রফি এই কারণেই হজ করতে যেতেন কিনা, তাকে প্রায়শ্চিত্তসম ভাবতেন কিনা জানা নেই। তবে রফির সুফিসম জীবনে এক ব্যক্তিই দুবার বিতর্ক নিয়ে এসেছেন, তিনি লতা মঙ্গেশকর। লতা গায়কদের রয়্যালিটির দাবি করেছিলেন। যে 5% রয়্যালিটি প্রযোজক পান, তার অর্ধেকের ওপর গায়ক গায়িকার দাবিও থাকা উচিত বলে মনে করেছিলেন তিনি। কিন্তু প্রকাশ্য মিটিংয়ে লতার দাবিকে উড়িয়ে দিয়েছিলেন রফি। তাঁর মত ছিল প্রযোজক গায়কদের যে পারিশ্রমিক দেন তাতেই তাদের সন্তুষ্ট থাকা উচিত। এই বিষয়ে তর্কাতর্কি এমন পর্যায়ে ওঠে যে লতা সঙ্গীত পরিচালকদের জানিয়ে দেন রফির সঙ্গে ডুয়েট তিনি আর গাইবেন না। 1963 থেকে 1967 অবধি তাঁদের একসঙ্গে কোনো গান নেই। কম্পোজাররা লতার বিকল্প হিসেবে সুমন কল্যাণপুরের কথা ভাবেন। তবে দুই কিংবদন্তিকে একসঙ্গে নিয়ে আসার দায়িত্ব নেন শঙ্কর জয়কিষণ জুটি। দীর্ঘদিনের বিবাদের মীমাংসা হয় তাঁদের মধ্যস্থতায়। দ্বিতীয়বার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস যখন সর্বাধিক রেকর্ডেড গানের হিসেবে 25,000 গানের তালিকাতে লতার নাম বইতে তোলেন, তখনও তাঁদের বিরুদ্ধে মামলা করেন রফি, এই মর্মে যে এই নম্বর ভুয়ো এবং রফির রেকর্ডেড গানের সংখ্যাই সর্বাধিক। সেই মামলায় হেরে যান রফি। ফলে লতা নামক কাঁটা বিতর্ক হয়েই বারবার তাড়া করেছে রফিকে।